আসসালামু আলাইকুম। এসএফ টিউটোরিয়ালস পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে ইংরেজির সবচেয়ে একটা কঠিন বিষয় শেখাবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কয়েকটা পার্ট আছে, তার মধ্যে জটিল পার্টটা আছে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা কিভাবে একবারে সহজ উপায়ে শেখানো যায় সেই বিষয়টা আজকে দেখাবো। তো এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমি তিনটা জিনিস লিখে রাখছি। ইভেন এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা কিভাবে আইডেন্টিফাই করা যাবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে সিম্পলে দেখা যাচ্ছে একটা ক্লোজ থাকবে, দ্যাট মিনস এখানে একটা সাবজেক্ট ভার্ব এরকম থাকবে। আর এখানে যে জিনিসটা থাকতে পারে সেটা সাবজেক্টের শুরুতে বিকজ অফ, ইনস্পাইট অফ, গ্রান্ট, এই জিনিসগুলো বসতে পারে। তাহলে এটা আমরা বুঝবো সিম্পল সেন্টেন্স। এরপর কমপ্লেক্স সেন্টেন্স যেটা বুঝবো, এখানে দুইটা ক্লোজ থাকবে। দুইটা ক্লোজ মিন্স হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব প্রথম ক্লোজে, আর দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট ভার্ব এরকম থাকবে। তো এখানে দুইটা ক্লোজ থাকবে, আর দুইটা ক্লোজে আর এখানে যে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, সো, ডট ডট দ্যাট আর রিলেটিভ প্রোনাউন। এই জিনিসগুলো থাকলেই আমরা চোখ বুঝে বুঝতে পারবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি? সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, সো, ডট ডট দ্যাট আর রিলেটিভ প্রোনাউন। এই হচ্ছে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স চেনার একবারে সহজ উপায়, কনজাংশন দ্বারা যুক্ত থাকে দুইটা ক্লোজ, সেটা হচ্ছে এন্ড, বাট, অর। এই তিনটা কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সটা যুক্ত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবো। এন্ড, বাট, অর থাকলে কমপ্লেক্স, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, আনলেস, সো, ডট ডট দ্যাট আর রিলেটিভ প্রোনাউন। এইভাবেই হচ্ছে কি আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। আমরা এখন কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড এই তিনটে একসাথে আমরা চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব। তো একদম সহজ ভাবে কিভাবে শেখানো যায় আমি সেই ট্রিক্স গুলো একটু দেখাচ্ছি। তো এক নম্বর বলছি, আমরা এখন দেখবো সিনচাস হয়েন দ্বারা দুইটা কলেজের সাবজেক্ট একই হলে তখন ওই সেন্টেন্স দ্বারা যদি কারণ বোঝায় তখন সিম্পলি আমরা লিখবো বিকজ অফ। আর দুইটা কলেজের সাবজেক্ট একই হয়েছে কিন্তু সিনচাস হয়েন দ্বারা কারণ বোঝায় নাই, কারণ না বোঝালে তখন আমরা সিম্পলে মূল ভার্ব যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ করে দেবো শুরুতে বিকজ অফ, আর না হলে মূল ভার্বের সাথে আইন যোগ করে দেবো, তাহলে আমাদের একদম সিম্পল হয়ে গেল। আর এখানে যেটা আছে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা হচ্ছে এন্ড বসাইলেই হয়ে যাবে। কারণ বুঝাইলেও এন্ড বসাবো, আর কারণ না বুঝাইলেও এন্ড বসাই দেবো। মানে হচ্ছে গিয়া সিনচাস হোয়েন থাকলে কম্পাউন্ডে এন্ড বসবে, এটা দুইটা ক্লোজের মাঝে এন্ড বসবে। এই হচ্ছে। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে বি ভার্ব মিন্স am is আর was were, এই পাঁচটা অক্সিলারি ভার্বকে বোঝায়। তো বি ভার্ব কি am is আর was were যদি থাকে সিম্পলে এখানে এই বি ভার্বটা চেঞ্জ হয়ে বিং হবে। হ্যাভ ভার্ব যদি থাকে, হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বোঝায়। তো হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হবে। তো আমরা এখানে মোটামুটি বুঝে গেলাম। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখালে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। এখানে আমরা একটা এক্সাম্পল লিখছি, সেই এক্সাম্পলটা হচ্ছে as he was ill he could not walk। তার মানে হচ্ছে as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, he could not walk, সে হাঁটতে পারতো না। তার মানে হচ্ছে কি আমাদের এখানে বোঝা যাচ্ছে সিনচাস হয়নি একটা আছে, তার মানে আমরা এখানে বুঝতেই পারছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এখন সিম্পলে করব। তো সিম্পলে আমি এখানে বলেছি কিভাবে করতে হবে। তো সিম্পলে বোঝাচ্ছে as he was ill, এটা যেহেতু একটা কারণ বোঝাচ্ছে, তার মানে আমরা এখানে অবশ্যই কি লিখবো? কারণ বোঝালে বিকজ অফ, তাই এখানে এই সেন্টেন্সের শুরুতে বিকজ অফ লিখেছি। এরপরে যেটা এই যে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ফর্মটা বসাবে। তো হি আছে এখানে সাবজেক্ট, তো হি এর পসেসিভ ফর্ম কি? হি, হিম, হিজ। তাই এখানে আমরা এই সাবজেক্টে হি এর পরিবর্তে এখানে হিজ বসাইছি। আর এখানে আমরা আগেই বলছি যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এখানে ওয়াজ আছে, তার পরিবর্তে এখানে বিং বসেছে। ওকে, আর বাকি যা আছে সেম, ইন হি কুড নট ওয়াক। তাহলে আমাদের একদম সহজ উপায় আমরা সিম্পল করে ফেললাম। ওকে, এরপর আমরা হচ্ছে গিয়ে কম্পাউন্ড করব। তো কম্পাউন্ডে এখানে রুলসে বলা ছিল এখানে জাস্ট কি হবে? এন্ড বসালে আমাদের হয়ে যাবে। তো এন্ড এখানে কম্পাউন্ডে বসাই দিয়েছি, জাস্ট যে সেন্টেন্সটা ছিল এখানে এসটা উঠাই দিয়া হি ওয়াজ ইল, দুইটা কলেজের মাঝে একটা কনজাংশন এন্ড এটা বসাই দিলাম, হি কুড নট ওয়াক। এখানে যেটা সাবজেক্টটা হি লিখেছি, এই হিটা লিখলেও হবে না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে সিনচাস হয়েন দ্বারা সিম্পল, কমপ্লেক্স একদম সহজ উপায়ে একটা এক্সাম্পলের মাধ্যমে শিখে ফেললাম।
ওকে, আমরা এখন 2 নম্বর রুলসটা দেখব। 2 নম্বর রুলসে যেটা বলছিলাম, কমপ্লেক্সে যদি দো আর অলদো থাকে, দো অথবা অলদো, তো এখানে দো অলদো থাকলে সিম্পলের এক সেন্টেন্সের শুরুতে দো অলদোর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ বসাবো। ইনস্পাইট অফ বসাবো, আগের নিয়মেই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবো, আর বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। আর কম্পাউন্ডে জাস্ট বাট বসাই দেবো সেন্টেন্সের মাঝে। তাহলে আমরা শিখে বললাম দো অলদো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সিম্পলে বসাবো ইনস্পাইট অফ, আর কম্পাউন্ডে বসাবো বাট, তাহলে একবারে হয়ে গেল। ওকে, এরপর যে 3 নম্বর রুলস লিখছি সেটা হচ্ছে গিয়ে ইফ। এখানে ইফ অর্থ যদি, আর আনলেস অর্থ যদি না। তো ইফ এর কাজটা এখানে দুইটা কন্ডিশন আছে। ইফ যদি অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আর ইফ যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয়। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আর এইটার অল্টারনেটিভ কাজ করে আনলেস। আনলেস তো যদি না, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেটাও হবে যদি না। তাহলে এই রুলসটা একই হবে আনলেসের ক্ষেত্রে। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে আমাদের সিম্পলি কোনটা বসাবো, বাই, তারপরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইন যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে। শুরুতে তাহলে বাই যোগ মূল ভার্বের সাথে আইন যোগ, অর্থাৎ এটাকে জেরান্ডো বলা যায়। তো বাই বাই করে মূল ভার্বের সাথে আইন যোগ বসাবো, আর কম্পাউন্ডে বসাবো এন্ড। তাহলে আমাদের ইফ যুক্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে চেঞ্জ হয়ে গেল। আর ইফ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় অথবা আনলেস থাকে তাহলে আমাদের সিম্পলে বসাবো উইদাউট প্লাস ভার্বের সাথে আইন যোগ। তাহলে এই জিনিসটা আমাদের বসবে উইদাউট, তারপর ভার্বের সাথে আইন যোগ করলে আমাদের সিম্পল হয়ে যাবে। আর কম্পাউন্ডে এখানে জাস্ট অর বসাই দিলে হয়ে যাবে। দুইটা সেন্টেন্সের মাঝে যদি অর বসাই তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আমাদের যে 4 নম্বর রুলসটা আছে সেটা হচ্ছে কি সো ডট দ্যাট। দ্যাট এর সাথে সাবজেক্ট বা ক্যান বা কুড এটা সম্পর্কিত। অর্থাৎ সো যদি থাকে তা আমরা সিম্পলে বসাবো সোর পরিবর্তে টু, আর দ্যাট তার পরিবর্তে বসাবো টু। আমরা এখানে এটা লিখছি কারণ দ্যাট আর দ্যাট এর সাথে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড এটা সম্পর্কিত। যদি আমরা কোন একটা সেন্টেন্স থেকে মানে দ্যাট এর পরিবর্তে টু বসাবো তো এই ক্ষেত্রে দ্যাট ওই কলেজের যে সাবজেক্ট থাকবে আর সাথে যে ক্যান বা কুড থাকবে সেটা উঠে যাবে। এই কারণেই দ্যাট এর সাথে এটা লেখা হয়েছে। তো এখানে সোর পরিবর্তে বসাবো টু আর দ্যাট এর পরিবর্তে বসাবো টু, তাহলে আমাদের এটা সিম্পল হয়ে যাবে। আর কম্পাউন্ডে কি বসাবো ভেরি ডট ডট এন্ড, অর্থাৎ সোর পরিবর্তে বসাবো ভেরি আর দ্যাট এর পরিবর্তে বসাবো এন্ড। অর্থাৎ এখানে যদি আমরা সিম্পল থেকে চিন্তা করি তো টুর পরিবর্তে বসাবো ভেরি আর টুর পরিবর্তে বসাবো এন্ড, তাহলে একবারে সহজে হয়ে গেল। ওকে, আর যে লাস্ট 5 নম্বর রুলসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউনের রুলস। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুইটা মানে ক্লোজের মাঝে বসে একটা সম্পর্ক স্থাপন করে। তো সেক্ষেত্রে এখানে কি কি হতে পারে, হু, হুইজ, হুজ, দ্যাট। মেইনলি এই 4টা প্রোনাউনই কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তো এটাকে কিভাবে আমরা সিম্পল করব, জাস্ট এখানে অন্য কিছু দরকার নেই। সিম্পল করব কিভাবে, যে রিলেটিভ প্রোনাউনটা থাকবে সেটা আর সাথে যে অক্সিলারি ভার্বটা থাকবে এটা যদি আমরা উঠাই দেই তাহলে মেইনলি আমাদের সিম্পল হয়ে গেল। কোনো আর কিছু দরকার নাই, একবারে সহজেই আমরা এটা করতে পারবো। তাহলে আমরা এখানে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড ইন্টারচেঞ্জ করব মাত্র 5টা রুলস শিখে গেলাম। এই 5টা রুলসের ভিতরে আমরা একবারে ইজিলি ইন্টারচেঞ্জ করতে পারবো। বইয়ে অনেক রুলস লেখা আছে, এতগুলো কিছু দরকার নেই। মেইনলি এই 5টা রুলস যদি আমরা আয়ত্ত করতে পারি, 5 কথায় আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে জটিল বিষয়, যে জটিল টার্ম কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড ইন্টারচেঞ্জ করা, এটা আমরা শিখে ফেলাম।